সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো আছো তো? বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সরকার, হ্যাঁ, এই করোনাকালীন সময়ে তোমরা যাতে ঘরে শুধুমাত্র বসে থাকতে না পারো, সেই জন্য বর্তমান সরকার তথ্য প্রযুক্তির আওতায় তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তারই স্বরূপ আমরা আজকের যে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা। তা তোমরা জানো একাদশ শ্রেণীর যে যুক্তিবিদ্যা, সেই অধ্যায় আমরা তৃতীয় অধ্যায়ের যুক্তির উপাদান নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় যে যুক্তির উপাদান, তা সেখান থেকে তোমরা শিখন কলেজ কী কী শিখতে পারবে। যুক্তির উপাদান সমূহ তোমরা শিখতে পারবে, পদের অর্থ তোমরা জানতে পারবে, পদ এবং শব্দের যে পার্থক্য সেটা তোমরা জানতে পারবে। প্রথমে আমরা আসবো যুক্তির উপাদান। তোমরা জানো যে যুক্তিবিদ্যা হচ্ছে অনুমান সংক্রান্ত একটা বিদ্যা। আর এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটাকে বলে যুক্তি। যেমন আমার মনের মধ্যে যদি কোনো কথা থাকে, সেটা যদি আমি ভাষায় প্রকাশ করি, যদি আমি বলি যে রহিম ভাই ভালো ছেলে, তাহলে সেটা হয়ে যাবে যুক্তি। আর এই যুক্তি এবং বাক্য, অর্থাৎ আমরা যখন কোনো যুক্তি বলি তখন সেটা হয়ে যায় বাক্য, হ্যাঁ। আর এই বাক্য গঠিত হয় কয়েকটি পদ দ্বারা। তা তোমরা এটা জেনে হবে যে যুক্তি, পদ এবং বাক্য তিনটি পরস্পর সম্পর্কযুক্ত। প্রথমে আমরা আসব পদের সংজ্ঞা। তোমরা জানো যে পদকে দুইটি অর্থে বিবেচনা করা যায়, একটা ব্যাপক অর্থে, একটা সংকীর্ণ অর্থে। তা ব্যাপক অর্থে যে পদটা, সেটা তোমরা যেমন আমরা যদি বলি যে ব্যাপক অর্থে পদ কি, তাহলে ব্যাপক অর্থে পদ বলতে বোঝায় আমাদের চারপাশে যা কিছু যে শব্দ সমূহ আছে সেটাই ব্যাপক অর্থে পদ। যেমন আমরা যদি বলি যে একটি পুকুর, হ্যাঁ, তাহলে এই পুকুর দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারবো, কারণ পুকুরটি হয় আমার। আমরা যদি বলি মানুষ, তাহলে এই মানুষ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করতে পারবো, কারণ সকল মানুষ হয় মরণশীল। আমরা যদি বলি যে রহিম, আমরা রহিম দিয়ে একটা বাক্য তৈরি করতে পারবো, যেমন রহিম হয় ভালো ছেলে। তাহলে ব্যাপক অর্থে পদ বলতে বোঝায় যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যতে উদ্দেশ্য বা বিধির রূপে ব্যবহৃত হতে পারে, তাদেরকে ব্যাপক অর্থে পদ বলে। এবার আমরা একটু বলবো যে সংকীর্ণ অর্থ পদ কি। তা সংকীর্ণ অর্থ পদ বলতে বোঝায় যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবিদ্যায় উদ্দেশ্য এবং বিধির রূপে ব্যবহৃত হয়ে আছে। যেমন আমি যদি বলি যে দুধ হয় সাদা, তাহলে এখানে দুধ এবং সাদা, দুধ হয় সাদা, তাহলে এখানে এই দুধ এবং সাদা এই যে দুটা শব্দ, এই দুইটা শব্দ যুক্তি বাক্যতে উদ্দেশ্য এবং বিধি রূপে ব্যবহৃত হয়ে আছে। তাহলে এইটা সংকীর্ণ অর্থে পদের সংজ্ঞা। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর মধ্যে জানলে যে তোমার পদ কি এবং পদের সংজ্ঞা কি। এখন আমরা বাক্য নিয়ে একটু আলোচনা করব। আমরা জানি যে বাংলা ব্যাকরণিক বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে কিছুটা পার্থক্য আছে। বাংলা ব্যাকরণিক বাক্য, যেমন আমি যদি বলি যে রহিম হয় ভালো ছেলে, রহিম হয় ভালো ছেলে, এবং আমি যদি বলি যে রহিম ভালো, তাহলে রহিম ভালো আর রহিম হয় ভালো ছেলে, এই দুটার মধ্যে পার্থক্য আছে। এই দুটার মধ্যে কি পার্থক্য? রহিম ভালো ছেলে, তাহলে এইখানে তোমরা এইটা বাংলা ব্যাকরণিক বাক্য, এটা বাংলা ব্যাকরণিক বাক্য, কিন্তু যুক্তি বাক্য না। তোমরা জানো যে যুক্তি বাক্য হইতে হলে পরে একটা উদ্দেশ্য পদ থাকতে হবে, একটা বিধেয় পদ থাকতে হবে এবং মাঝখানে সংযোজক থাকতে হবে। তাই বাংলা ব্যাকরণিক বাক্য এবং যুক্তি বাক্যের মধ্যে এইটুকু পার্থক্য। এইবার আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানবো শব্দ কি। হ্যাঁ, তোমরা জানো
যে বাংলায় যে বর্ণ সমূহ আছে, যে সেই বর্ণসমূহ যদি পরস্পর বসে যদি একটা মনের ভাব প্রকাশ করে, তাহলে সেইটা হয় শব্দ। যেমন আমি যদি বলি যে ভালো ছেলে, ভালো ছেলে, তাহলে ভালো ছেলে ভালো ছেলে, ছয়টা নয়টা। তাহলে এই যে ভালো এবং ছেলে, এই যে এখানে ভালো দুইটা বর্ণ এবং এখানে ছেলে দুইটা বর্ণ, এই চারটা বর্ণ মিলে একটা মনের ভাব প্রকাশ করছে, তাহলে এইটা হলো শব্দ। আর আমরা জানি যে যুক্তিবিদ্যায় যে শব্দ, সেই শব্দটা যুক্তিবিদ্যায় যে শব্দ, সেই শব্দ 3 ভাগে ভাগ করা হয়, তাই না? কিন্তু আমরা যদি আমাদের মনের ভাব প্রকাশ যদি না হয়, যেমন আমরা যদি বলি যে ক খ গ, তাহলে এটা কিন্তু একটা মনের ভাব প্রকাশ করলো না। অতএব মনের ভাব প্রকাশ না করলেও সেটা শব্দ হয় না। তা এখন আমরা একটু যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে পদ এবং শব্দ। পদ এবং শব্দের মধ্যে কি পার্থক্য থাকতে পারে। আমরা ইতিমধ্যে জানছি যে পদ একটি যুক্তি বাক্যতে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হলেই তাকে বলে পদ। যেমন আমরা এখানে যে উদাহরণটা দিচ্ছি, রহিম হয় ভালো ছেলে, তাহলে এটা একটা যুক্তি বাক্য, এটা একটা যুক্তি বাক্য। হ্যাঁ, তাহলে এখানে রহিমটা উদ্দেশ্য পদ, ভালো ছেলে এটা বিধেয় পদ। কিন্তু এই যে হয়, এটা কিন্তু পদ না, এটা সংযোজক। হ্যাঁ, তা তোমরা জানো যে তোমার শব্দ এবং পদ সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, অর্থাৎ পদ একটি যুক্তি বাক্য যে উদ্দেশ্য এবং বিধেয় রূপে ব্যবহৃত হলে যে শব্দ বা শব্দ সমষ্টি ব্যবহৃত হয় তাকেই বলে পদ, আর শব্দ সম্পূর্ণ আলাদা। তা তোমরা এও জানো যে পদ একটি যুক্তি বাক্য উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হয়, কিন্তু শব্দ একটি যুক্তি বাক্য উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না। এখন আমরা এই যে শব্দ সমূহ আলোচনা করলাম, এই শব্দর শ্রেণী বিভাগ নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমরা জানো যে যুক্তিবিদ্যায় যে শব্দ, সেই শব্দ সমূহকে মোটামুটি 3টি ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, একটা সহপদযোগ্য শব্দ, একটা পদ অযোগ্য শব্দ। অর্থাৎ যুক্তিবিদ্যার শব্দের প্রকারভেদ 3 প্রকার: একটি পদযোগ্য শব্দ, একটি সহপদযোগ্য শব্দ, একটি পদ অযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ সূত্র শিক্ষার্থীরা তোমরা বই পড়ে ইতিমধ্যে জানছো যে পদযোগ্য শব্দ যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবিদ্যায় উদ্দেশ্য বা বিধি রূপে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে তাদেরকেই পদযোগ্য শব্দ বলে। আমাদের চারপাশে যা কিছু আছে, যেমন নদী, নালা, খাল, বিল, দালান কোঠা, মানচিত্র, ল্যাপটপ ইত্যাদি ইত্যাদি যে শব্দগুলো আমরা দেখছি বা আছে, সেগুলো সবই প্রায় স্বাধীনভাবে যুক্তিবাক্যতে উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হতে পারে। তাহলে এইগুলো সবই পদযোগ্য শব্দ। সহপদযোগ্য শব্দ যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যুক্তিবাক্যতে স্বাধীনভাবে বা নিজে নিজে উদ্দেশ্য বা বিধিরূপে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য একটি শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যতে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে, তাদেরকে সহপদযোগ্য শব্দ বলে। হ্যাঁ, যেমন টি টা খানাখানি, টি টা খানাখানি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে টি দেখছো, টিটা, এই টিটা যুক্তিবাক্যতে নিজে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হতে পারে না। কিন্তু আমি যদি বলি বইটি হয় আমার, তাহলে এই টিটা কিন্তু যুক্তি বাক্যতে উদ্দেশ্য বা বিধেয় রূপে ব্যবহৃত হলো। আমি যদি দেখি যে বইটি হয় আমার, বইটি হয় আমার, তাহলে এই বইটি কিন্তু উদ্দেশ্য রূপে ব্যবহৃত হলো। তাহলে বইটি কিন্তু উদ্দেশ্য রূপে ব্যবহৃত হলো। তাহলে এখানে কিন্তু টি স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারছে না, কিন্তু অন্য একটা শব্দের সাহায্য নিয়ে ব্যবহৃত হচ্ছে। তা এইরকম বই কলঙ্কা হয় রহিমের, ঘরখানি হয় করিমের, এইভাবে অন্য একটা শব্দের সাহায্য নিয়ে এই টিটা খানাখানি বা সহপদযোগ্য রূপে ব্যবহৃত হতে পারে। আর একটা শব্দ যুক্তিবিদ্যা আছে, সেটা হচ্ছে তোমরা পদ অযোগ্য শব্দ।
পদ অযোগ্য শব্দ বলতে বোঝায় যে সমস্ত শব্দ বা শব্দ সমষ্টি যুক্তি বাক্যতে স্বাধীনভাবে বা অন্য শব্দের সাহায্য নিয়েও হ্যাঁ উদ্দেশ্য বা বিধেয়কে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ কোনোরূপভাবে পারে না। হ্যাঁ, সেই সমস্ত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ অযোগ্য শব্দ বলে। হ্যাঁ, যেমন উ, আ, বিহি, অবশ্যই, নিশ্চয় ইত্যাদি। তা ঠিক আছে, তোমরা এই পর্যন্ত তোমাদের আজকে ক্লাস সমাপ্তি করলাম। তোমরা বাড়িতে দেখো এই বিষয়গুলো। হ্যাঁ, দেখার পরে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।